সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ গোল টেবিল আলোচনায়। আমরা আজকে কথা বলছিলাম সংলাপের ক্ষেত্র কতটা প্রস্তুত। তো এই বিষয়ে আমি প্রথমে এই পর্যায়ে আহ্বান করব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম এবং মহাসচিব ইসলামী ঐক্যজোট। আপনি কিভাবে দেখছেন সংলাপকে? ধন্যবাদ রুবায়েত ভাই। আমরা সবসময় আশাবাদী থাকতে চাই। আমরা চাই যে সংলাপ হোক, যে মানুষের মধ্যে যে ক্ষোভ, হতাশা, উৎকণ্ঠা এর অবসান হোক। বারবার চেয়ে আসছি, দেশের মানুষও সেটাই চায়। দেশের মানুষ চায় শান্তিতে থাকতে এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক, এটাই মানুষ কামনা করে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখব, আমি আমার লাইনেই কথা বলবো, যে সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং কোরআনুল করিম এই ধরনের সমস্যা যখন হয় যে সরকারি দল বিরোধী দল কথা বলে না, একজন অন্যজনের সাথে সংঘাতে লিপ্ত হয়, মারামারি কাটাকাটিতে হানাহানিতে লিপ্ত হয় এবং সহিংসতা এবং নির্বিচারে গুলি, গণহত্যা এগুলি চলে, তখন কোরআন আমাদেরকে একটা নির্দেশনা দেয়। আমি কোরআনের আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ যদি মুমিনদের দুইটি দল যুদ্ধে লিপ্ত হয়ে থাকে, বিবাদ বিসংবাদে লিপ্ত হয়ে থাকে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। যেটা আমাদের টিআইবি সহ দেশের সচেতন নাগরিক ব্যারিস্টার রফিকুল হক সাহেব সহ বিভিন্ন জন উদ্যোগ গ্রহণ করেছেন, আলেম ওলামা উদ্যোগ গ্রহণ করেছেন যে পরস্পরের মধ্যে সমঝোতা হোক, সংলাপ হোক। আয়াতের দ্বিতীয় অর্ধাংশের অর্থ হচ্ছে অতঃপর তাদের এক দল অপর দলের উপর যদি চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কোরআনের নির্দেশ। যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দিবে এবং ইনসাফ করবে। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। আমরা আশাবাদী হতে চাই, কিন্তু আমি হতাশ না হলেও জনগণ মনে হয় হতাশ যে সরকারি দল এবং বিরোধী দল উভয়ের মধ্যে কোনো আলাপ অথবা সংলাপ হবে কিনা এবং যে সমস্যা আমাদের সামনে এই সমস্যার সমাধান হবে কিনা। কারণ যে একদিকে প্রধানমন্ত্রী অথবা সরকারি দলের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে আপনারা সংলাপে আসুন, বিভিন্ন জায়গায় পত্রিকার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, টেলিভিশন টক শোতে এগুলি আলোচনা হচ্ছে, কিন্তু পরক্ষণে আরেকজন বলছে যে আমরা কি যুদ্ধাপরাধীদের থেকে আপনারা মুক্ত হয়ে আসেন, তারপর আপনাদের সাথে সংলাপ হবে। আবার অন্যজন বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার এটা মৃত্যু একটা ইস্যু, এই ইস্যুতে কোনো ধরনের সংলাপ হতে পারে না। আবার কখনো বলা হচ্ছে যে কোনো এজেন্ডা থাকলে অথবা তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে না। এই অবস্থায় একদিকে আপনি সংলাপের দিকে আহ্বান করবেন, আবার অন্যদিকে সংলাপ বর্জন করবার, সংলাপকে বাধাগ্রস্ত করবার জন্য উস্কানি প্রদান করবেন। দুইটা তো একসাথে হতে পারে না। আপনি দ্বিমুখী নীতি গ্রহণ করবেন আর সমস্যার সমাধান হবে, সংলাপ হবে, এটা হতে পারে না। আপনি সাপোজ একটা জিনিস আপনি দেখবেন যে আমরা হেফাজত ইসলাম বাংলাদেশ একটা ঐতিহাসিক 42 বছরের ইতিহাসে যে ঐতিহাসিক একটা মহাসমাবেশ, লং মার্চ শেষে মহাসমাবেশ শাপলা চত্বরে হয়েছে। আমরা দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে ধন্যবাদ দিলেন, বললেন আপনারা শান্তিপূর্ণভাবে এটা করেছেন এবং আপনাদের যেগুলি যুক্তিসঙ্গত দাবি আছে সেই দাবিগুলি আমরা মেনে নেব। এর পরের দিন আইনমন্ত্রী আমরা প্রথম আলোতে দেখলাম এবং বিভিন্ন টিভির মধ্যে দেখলাম যে তিনি বললেন 13 দফার একটি দফাও সংবিধানের সাথে সংহতিপূর্ণ নয়, সাংঘর্ষিক, অথবা একটি দফাও মানা হবে না। আমরা হানিফ সাহেবকে দেখলাম, তিনি পরের দিন বললেন যে এটা মধ্যযুগীয় দেশ, 13 দফা যদি মেনে নেওয়া হয় মধ্যযুগের দিকে ফিরে যাবে। প্রধানমন্ত্রী এরপরে বললেন যে বাংলাদেশ পরিচালিত হবে যে মদিনার সনদ অনুযায়ী। আবার 14 দলের নেতৃবৃন্দ বারবার আক্রমণ করলেন হেফাজত ইসলামের উপরে, আলেম ওলামাদের উপরে এবং নির্দলীয় দল নিরপেক্ষ হেফাজত ইসলামের উপর আলেম ওলামাদের বিরুদ্ধে প্রচন্ড অপপ্রচার শুরু করলেন। তো এই অবস্থা, একদিকে আপনি ধন্যবাদ দিবেন, অন্যদিকে আক্রমণ করবেন,
তাহলে এখানে বোঝা যায় যে আপনার আন্তরিকতার অভাব আছে, সদিচ্ছার অভাব আছে। আমি মনে করি যে সংলাপ হওয়া দরকার, সংলাপ ছাড়া আমাদের মুক্তি নেই, অবশ্যই প্রয়োজন। এবং সংলাপটা হওয়ার জন্য সরকারি দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে, সদিচ্ছা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। জি, আপনার কাছে আমরা আবারও আসবো পরের পর্যায়ে। এই পর্যায়ে আমি যাব রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে। যখনই আমরা সংলাপের কথা বলি, ধরেই নিয়ে এটা কেবল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হবে। এর বাইরেও বাংলাদেশে অনেক ছোটখাটো বড় দল আছে। আপনি জানেন অস্ট্রেলিয়াতে বিরোধী দলের আসন মাত্র 4 থেকে 5 জন, কিন্তু তারাই সমস্ত কিছু ঠিক করে। পলিসি কি হবে, মন্ত্রী কি হবে, ক্যাবিনেট কি হবে, 4 থেকে 5 জন তারা হচ্ছে এমপি, তারা ঠিক করে দেয়। এর বাইরে একটি কথা সবাই বলছে যে বিএনপিকে জামাত ছাড়তে হবে, আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক পোস্টে ছাড় দিতে হবে, তাহলেই কেবল সংলাপের জায়গাটি তৈরি হতে পারে। রতন ভাই যদি বলেন। আসলে সংলাপ নিয়ে কথা হচ্ছে, তো সংলাপটা কি উদ্দেশ্য হবে? এখন যে প্রশ্নটা আসছে, সংলাপ কি হবে দ্রব্যমূল্য কমানো হবে কিনা, সংলাপ কি হবে যে নন এমপিও শিক্ষকদের চাকরিটা জাতীয়করণ হবে কিনা, এটা কি হবে যে নারীর যে অসম্মান হচ্ছে সেটা বন্ধ করা হবে কিনা, এটা কি এরকম হবে যে গোটা দেশে যে একটা মাদকের অপব্যবহার বাড়ছে সেটা বন্ধ করার জন্য সংলাপ হবে কি, নাকি গণতান্ত্রিক মূল্যবোধকে বিকশিত করবার জন্য সংলাপ? আসলে আমরা ধরেই নিয়েছি সংলাপটা হবে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সংলাপ। ফলে এটা দুটো পক্ষ আছে। একদল গো ধরেছেন তারা ক্ষমতা ছাড়বেন না, আর একদল বলছেন তাদেরকে ক্ষমতায় যেতে দেবেন না। এবং দুজনের ভাষা দেখুন, একজন বলছেন সাপকে বিশ্বাস করা যায় কিন্তু ওদেরকে বিশ্বাস করা যায় না, আরেকজন বলছেন উনি তো সাপের ঝুড়ি মাথায় নিয়েই ঘুরছেন। আবার ধরুন সংলাপের জন্য দুই পক্ষকে আমরা বসিয়ে দিলাম। এর আগে আমরা সংলাপ দেখেছি, 6 দিন সংলাপ হয়েছে, 2 দলেরই মহাসচিব বলেছেন সংলাপ সফল হচ্ছে, আর শেষ মুহূর্তে গিয়ে বললেন সংলাপ ভেঙে গেল। কারণ শেষ পর্যন্ত সংলাপের ডিসিশন নেবেন কিন্তু 2 জন। তারা 2 জন যদি ঐক্যমত না হন, এই বাইরের সংলাপের নামে প্রলাপকে আসলে কি লাভ হবে, সেই দিকটা একটু খেয়াল করা দরকার। আর একটা বিষয় খুব ভালো কথা বলেছেন মাহিবী চৌধুরী, তিনি বলেছেন যে এসেন্স অফ ডেমোক্রেসিটা কি। আসলে এসেন্স অফ ডেমোক্রেসি কি আছে আমাদের এখানে? আমাদের এখানে আছে একটা নির্বাচন। নির্বাচন ও গণতন্ত্র এক জিনিস নয়। নির্বাচন থাকলেও গণতন্ত্র নাও থাকতে পারে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটা অঙ্গ। নির্বাচন থাকলেই গণতন্ত্র থাকবে এমন কোনো কথা নয়। পৃথিবীর কোথাও এটা প্রমাণ হয়নি। হিটলার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন, মুসোলিনিও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন। আর আমরাও নির্বাচনের মাধ্যমে নির্বাচিত স্বৈরাচার দেখছি বারবার। গত 40 বছরে আমরা অনেকবার এরকম দেখেছি। এখন আমাদের হেফাজতের ভাইজের বললেন যে ইসলাম একটা শান্তির ধর্ম, কিন্তু যদি বলা হয় জোর করে অন্য ধর্মের মানুষকে বলা হয় বল মানবি কিনা ইসলাম শান্তির ধর্ম, তখন কি এটা শান্তির ধর্ম থাকে? যখন বলবো কোরআন একটা পরিপূর্ণ বিধান, তাহলে এটা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য যেমন ঠিক, কিন্তু অন্য ধর্মাবলম্বী কি এটাকে মানবেন? আবার বলছেন যখন 2 দল মুমিন তারা বিবাদ করে তখন তাদের মধ্যে বিবাদটাকে মিটিয়ে দাও। একদল যদি আক্রমণকারী হয় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। ঠিক কথা, এটা যদি হয় 71 সালে কে আক্রমণকারী ছিল, কার উপর আক্রমণকারী ছিল, সেই আক্রমণকারীকে প্রতিহত করার কি সেই দিন ন্যায়সঙ্গত কাজ ছিল না? তাহলে সেই দিন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল কি বলে? আজকেও নাস্তিক উপাধি দেওয়া হচ্ছে কি বলে? ফলে সেগুলো কি একটু খেয়াল করবো না? আবার দেখুন বলছেন যে আদর্শ কি কোনো চিরন্তন জিনিস? আদর্শের জন্ম আছে, আদর্শের মৃত্যু আছে, আদর্শের বিকাশ আছে। যে কারণে দেখবেন আজকে যেটাকে আমি আদর্শ বলছি, আগামী দিন তার চেয়ে উন্নততর সত্য সামনে আসলে সেটাকে গ্রহণ করতে হবে। যদি অচল অনর কোনো বিষয় নিয়ে আমি আঁকড়ে ধরে থাকি তাহলে কিন্তু সমাজের অগ্রগতি হবে না। যেমন ধরুন একসময় বলতো না ছবি তোলা হারাম, আজকে হেফাজতের ভাই ছবির সামনে বসে কথা বলছেন না। 2 দিন আগে তারা বললেন যে নারীদের সহশিক্ষাটা মানবো না আমরা, আজকে পাশে বসে তারা কি টকশো করছেন না? তাহলে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে জীবনের আমি আমার কথাটা শেষ করি আপনি এইভাবে শেষ করি, এটাই তো সহিষ্ণুতা। একটু বলুন প্লিজ, যেহেতু ব্যক্তিগতভাবে আপনি তাকে বলেছেন। অবশ্যই আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, ইসলাম অবশ্যই শান্তির ধর্ম এবং ইসলাম সব সময় আপনার অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিরাপত্তা দিয়ে থাকে এবং সকল ধর্মের পালনের ক্ষেত্রে স্বাধীনতা দিয়ে থাকে এবং তাদের নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে ইসলাম। আপনি আমার কথা ধরেন, আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফবাটা ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসা আছে। সরফবাটা মুআমিনুল ইসলাম মাদ্রাসা, সরফবাটা মেহরিয়া মাদ্রাসা। 2টা মাদ্রাসার 500 গজের মধ্যে, কোনোটা 200 গজের মধ্যে, কোনোটা 100 গজের মধ্যে হিন্দু পাড়া। আমি যেখানে শিকদার পাড়া আমার বাড়ি, ওই পাড়ার মধ্যে অনেক বড় হিন্দু পাড়া, ওই পাশেই হিন্দু পাড়া আছে। এবং আমি যে মাদ্রাসায় পড়েছি সেটা মুআমিনুল ইসলাম মাদ্রাসা সরফবাটা।
ওইটার 100 গজের মধ্যে Just হিন্দু। সম্পূরক আমি- প্রশ্ন, আমি কিন্তু বলতে আমরা চাই- দেখলাম আমি যে বলতে এই যে চাই, সাইদি রায়ের পরে কিন্তু সারা দেশে বিষয়টা এরকম না। সংখ্যালঘুদের বাড়ি নির্যাতন হলো। আমি যেটা বলতে চাই, এইটাকে এখানে আপনি সাইদি কিভাবে সাহেবের দেখবেন? বিষয়টা জি। আনাটা যৌক্তিক বলে আমি মনে করি না, না। এতগুলো প্রথম কথা সংখ্যালঘু, হচ্ছে, আপনি যেটা আমি- বললেন যে সংখ্যালঘুদের না, ব্যাপারটা এগুলি নিয়ে অন্য আলোচনা ধর্মের হয়েছে, মানুষের। এগুলি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিচার বিভাগেও তদন্ত চেয়েছি, কারণ এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে জামাতের প্রতিনিধিত্ব আমরা করছি না। আমরা ইসলামী ঐক্যজোট এবং হেফাজত ইসলাম বাংলাদেশের কথা বলছি। এখানে জামাতের যদি কেউ থাকতো তাদের বিষয়ে আপনারা কথা বলতেন, 100 বার বলতেন, তারা জবাব দিত। এবং জামাতের বিষয়ে জবাব আপনারা আমি বিষয়টাকে দিতে পারি না এবং সমর্থন দেওয়ার করেন সম্ভাবনা কিনা? নেই। না, এটা কি আমি- সমর্থনযোগ্য কিনা? আমি সেটি এখানে বলা প্রশ্ন হচ্ছে। যেটা উঠেছে জামাতের বিরুদ্ধে বলা হয়েছে যে জামাত আক্রমণ করেছে। আবার একইভাবে প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা এখানে হামলা করেছে, এই কথা উঠেছে। আবার বলা হয়েছে যে পুলিশ ওখানে চুপচাপ ছিল। তারা কেন চুপচাপ ছিল, কেন এই আক্রমণ ঠেকালো না, এই বিষয়গুলি তো সামনে আসা আমরা উচিত। আবারও আসবো। রতন ভাই আমি যদি মনে করি- আপনার কথা আমি শেষ মনে করেন। করি হেফাজত আমি যাবো। ইসলামের আপনি আপনার জবাব ইসলামের দিয়েছেন, বিষয়ে please। আমি যেটা এখানে বলতে ওইভাবে চেয়েছিলাম, আমি ব্যক্তিগত আবারও ইসলামের আসবো। বিষয়ে আমি কথা আবারও বলতে আসবো। একটু আমি আবারও যেটা আসবো, বলছি, খেয়াল করে please, কথা বলুন। please। ব্যক্তিগতভাবে ফয়জুল্লাহ ভাইকে নয়, আমি বলছি যে আদর্শটা নিয়ে আপনার কথা বলছেন সেটাও অন্যরা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। এতটুকু ফিলোসফিক্যাল টলারেন্স যদি না থাকে, তাহলে আমার একটা আদর্শ, জিনিস, আপনি যদি আমার অন্যায় করেন, আদর্শ যদি আপনি এখানে উন্নত শার্ট হয়, প্যান্ট পরে আছেন, আপনি যদি কোনো অন্যায় করেন, এটা শার্ট প্যান্টের অন্যায় নয়। আপনি যদি একটা আইনের লোক, আইনের পোশাক পরে আছেন, আপনি আইনের পোশাক পরে কোনো ধরনের অন্যায় করেন, কিন্তু এটা আইনের অন্যায় নয়। বিষয়গুলি একজন সংসদ সদস্য কোনো যদি অন্যায় করে থাকেন, এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, অনেক সুন্দর করে কথা বলবেন, আমার পাশেও মাননীয় সংসদ সদস্য আছেন, ওনার কথা বলছেন। অন্যায় যদি কেউ করে থাকে, এটা সংসদের অন্যায় নয়। না, সেটা আপনি প্রশ্নটা- ইসলামের উপর আপনি আঘাত করতে সে পারেন না, প্রশ্নটা- ইসলামের বিরুদ্ধে আপনি কথা এই যে বলতে পারেন না, দেখুন, এবং কেউ বলতে এই পারেন যে না। রতন ভাই যদি আলোচনা বলেন। যেই বলবে, আলো- আমি মনে করি যে সেই ইসলামের উপর আঘাত করছে, ফয়সাল এবং ভাই, তার আমি অধিকার একটু সেটা নেই। এবং আলোচনা সে করা- বলতে পারে। আলোচনা করার সবচেয়ে বড় অসুবিধা, আলোচনা করার কিন্তু আলোচনা করার আমরা সব বিষয়ে আলোচনা করার সবচেয়ে বড় অসুবিধা হলো এটা যে আমি আলোচনা করলাম কি, আর উনি আলোচনাটা নিয়ে আসলেন ইসলামের বিরুদ্ধে। মুশকিলটা হলো এই জায়গায়। প্রশ্নটা থেকে আমরা একেবারে হ্যাঁ, সরে গেছি। এটাই- প্রশ্নটা এটাই- ছিল যে ওখানে আসার কোনো প্রয়োজন ছিল না। এটাই কিন্তু বড় প্রয়োজন ছিল না। এটাই বড় সমস্যা হলো যে আলোচনা যদি প্রশ্নটা কিন্তু ছিল যে আপনাদের যে 13 তেরো দফার একটা কথা, এটা তো ইসলামের বিরুদ্ধে কোনো কথা ছিল না। নিয়ে কোনো কথা বলেন। আপনাদের রতন ভাই যদি শেষ করেন, সবচেয়ে বড় please। সমস্যা হলো এটাই যে কোনো একটা আলোচনা করলে সেটাকে যদি কেউ ইসলামের বিরুদ্ধে আলোচনা হিসেবে নিয়ে আসে, তাহলে গণতন্ত্রের প্রথম দরজায় আপনি বন্ধ করে কি দিলেন। বক্তব্য আমারও, হ্যাঁ। যে কেউ যদি অন্যায় করে, তাকে যদি অন্যায়কারীকে ইসলাম অন্যায় করছে এই কথা বলা হয়, তাহলে এটাও তো এটা কেউ মহা বলেনি, অন্যায়। এটা কেউ বলেনি, বলা যায় এটা না। কেউ বলেনি, এটা বলা যায় না। এটা কেউ বলেনি, এটা কেউ বলছে না। তাহলে এটুকু আচ্ছা, উনি বলুক, তারপরে আমি আপনাকে আবার সময় দিব, হ্যাঁ, প্লিজ। আমরা যেটা রতন বলতে ভাই। চেয়েছিলাম, যেটা হলো এসেন্স অফ ডেমোক্রেসিটা কি। যদি বলি যে ওই যে ভলতেয়ার একটা কথা বলেছিলেন যে আমি আপনার কথা নাও মানতে পারি, কিন্তু আপনার কথা বলবার অধিকার দেবার জন্য আমি প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। আমরা ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে এই এসেন্সটা পেয়েছিলাম না, সেই এসেন্সটা কি আমাদের এখানে আছে? নাই, সেই কথাটাই আসছে। তাহলে ফিলোসফিক্যাল টলারেন্স ছাড়া ডেমোক্রেসি অপারেট করতে পারে না। তাহলে এই ফিলোসফিক্যাল টলারেন্সের জায়গাটা কোথায় আছে? আমি কোনো একটা আলোচনা করলেই যদি কেউ মনে করেন যে আপনার এই আলোচনা করার মধ্য দিয়ে আপনি কথা বলার অধিকারই হারিয়েছেন, তাহলে তো আমি ভুল করলাম কি শুদ্ধ করলাম সেটা যাচাই করবারও সুযোগ থাকবে না। সেই দিকটা আমরা দেখতে চাই যে উত্তেজনাটা সবচেয়ে বেশি প্রবল হয় যখন সেই উত্তেজনাটা ধর্ম নিয়ে হয়। কারণ ধর্ম একটা বিশ্বাস, তো মানুষের বিশ্বাসের উপর আঘাত লাগলে মানুষ খুব সহজেই বিচলিত হয়ে যায়। তাহলে রাজনৈতিক আলোচনা যখন করব, তখন আমাদেরকে এই জায়গায় আসতে হবে যে ধর্ম বিশ্বাস নিয়ে আলোচনা না করে রাজনৈতিক প্রক্রিয়াটা নিয়ে আমরা আলোচনা করি। তো সেই দিকটাই আমি একটু বলতে চেয়েছিলাম। এখন যেমন ধরুন যে আমরা আজকে সংলাপের যে প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করছি, সেটা কেন? যে দেশটা চালাতে চাই। দেশটা চালালে কি অর্থনৈতিক নিয়মের দেশ চালাবো? দেশ চালানোর ক্ষেত্রে যখন একটা জিনিসের দাম বাড়ে অথবা কমে, সেটা কি শুধু মুসলমান ধর্মাবলম্বীদের জন্য বাড়ে অথবা কমে তা কি হয়? তা হয় না। কিংবা কোনো একটা মানুষ যখন নির্যাতিত হয়, অসংখ্য মানুষের মধ্যে তাকে বেদনা সঞ্চারিত হয় না? যে কথাটা একটু আগে বললেন, রাজগঞ্জে গিয়েছিলাম এই সাম্প্রদায়িক সহিংসতার একটা দেখতে। 106 বছরের বয়সের একজন বৃদ্ধ, কানেও শোনেন না, চোখেও দেখেন না, যখন হামলা করতে এলো তখন লাথি মেরে তাকে ফেলে দিয়েছে। ফেল করে বুড়োটা তাকিয়েছে, চোখের সামনে তার বাড়িঘর লুটপাট হয়েছে। দেখতে গিয়েছি, আমার তখন বুকের মধ্যে অন্তত এই অপরাধবোধটা জন্মালো, 106 বছর বয়সে একজন মানুষ কি স্মৃতি নিয়ে পৃথিবী থেকে চলে যাবেন। এই দেশ এখানে জন্মগ্রহণ করেছে, এখানেই সে মরবে। মরবার আগে সে বুঝে গেল যে এই দেশ তার দেশ নয়। তাহলে এর জন্য কি আমার মনের মধ্যে বেদনা? সে কি হিন্দু বলেই তার প্রতি আমার কোনো সহানুভূতি থাকবে না? তা নয়, তার মানবতাটা লাঞ্ছিত হয়েছে। মানবতা লাঞ্ছিত হয়েছে, এই বোধ যখন আমাদের জেগে উঠবে, তখন একটা গণতান্ত্রিক মূল্যবোধও আমাদের মধ্যে জেগে উঠবে। সেই কথাটা আমরা বলতে চাই। জি, রতন ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি মারুফ রসুল। আপনি কিভাবে দেখছেন বর্তমান সংলাপ, বর্তমান রাজনীতি, সহিংসতা,
এবং এখান থেকে বেরোনোর উপায় আসলে কোথাও আছে কিনা, আপনারা কি ভাবছেন? ধন্যবাদ। আমি মূলত সংলাপের জায়গাটিতে আসার পূর্বে আমি তো এতক্ষণ ধরে প্যানেলের আলোচনা শুনছিলাম, তা আমি মুফতি ফয়জুল্লাহ সাহেব যে আলোচনাটি করছিলেন আমি সে জায়গা থেকে একটু কথা বলতে চাচ্ছি। তিনি পবিত্র কোরআন থেকে একটি আয়াত বললেন এবং খুব চমৎকার করে তার তর্জমাও করলেন, এবং সেখানে একটি কথা ছিল যে তোমরা মীমাংসা করে দিবে, এরকম একটি জায়গা ছিল। তো মীমাংসার প্রশ্নটি যখন আসে তখন আমার এই জায়গা থেকে আমার একটি প্রশ্ন আসতেই পারে। আমি ওনার কাছে এই প্রশ্নটি করছি যে গণজাগরণ মঞ্চ সম্বন্ধে যখন ওনারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলছিলেন, আমরা কিন্তু গণজাগরণ মঞ্চ থেকে গণমাধ্যমের মাধ্যমে জানতে চেয়েছি যে আপনারা যদি চান আমরা আপনাদের সঙ্গে সংলাপ করব, আপনারা যদি চান আমরা আপনাদের কাছে গিয়ে কথা বলবো, কিন্তু ওনারা কিন্তু কোনো সাড়া দেননি। এমনকি আমাদেরকে তারা চিটাগাংও যেতে দেননি। তারা সেখানে তারা এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছেন যে প্রশাসন 144 ধারা জারি করেছে। এটি হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা চট্টগ্রামে দেখেছি যে আলেমদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, তাহলে তো পবিত্র কোরআনের যে কথাটি তিনি বললেন সেই কথাটির সঙ্গে কিন্তু তার বা তার দলের বা তিনি যে জায়গাটির প্রতিনিধিত্ব করছেন তাদের একটি বড় ফারাক রয়ে গেছে প্রথমত। আরেকটি বিষয় হচ্ছে ইনসাফের একটি কথা এসছে এখানে। আজকে গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের যে বিচারটি চাইছে এটি কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য চাইছে। কেন? কারণ 1971 সালের মহাকাব্যিক মুক্তিযুদ্ধে যে দল, যে রাজনৈতিক দল গণহত্যায় সাহায্য করেছে, নারী নির্যাতনে সাহায্য করেছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিপর্যস্ততার চূড়ান্ত সীমায় উন্নীত করেছে, 42 বছর পর তরুণ প্রজন্ম তাদের বিচার চাইছে। 42 বছর পর তরুণ প্রজন্ম বলছে যে যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে আর রাজনীতি করার প্রয়োজন নেই, যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। আমরা চাইছি পরবর্তী যে প্রজন্ম আসবে তারা বরং ভাববে যে পদার্থবিজ্ঞানে একটি নোবেল পুরস্কার কিভাবে পাওয়া যায়, তারা বরং ভাববে সাহিত্যে কিভাবে একটি বুকার পুরস্কার পাওয়া যায়। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, জামাত শিবিরের নিষিদ্ধ নিয়ে তাদেরকে ভাবতে হবে না। আরেকটি বিষয় এখানে রতন ভাইও বলছিলেন, ওনার এখান থেকে এসছে যে বিএনপি কেন জামাতকে ছাড়বে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডার। তো বিএনপি একজন সেক্টর কমান্ডারের গড়া একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি এককভাবেই অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। তাকে জামাত ইসলামের মতো একটি যুদ্ধাপরাধীদের দল, তাকে ইসলামী ছাত্র শিবিরের মতো একটি হায়না সন্ত্রাসী ছাত্র সংগঠনের সঙ্গে তাকে রাজনীতি করতে হয় না। এটা আমরা তরুণ প্রজন্ম আমাদের জায়গা থেকে এটা মনে করি, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এমন একটি যে জায়গাটিতে কথা বলছিলেন যে মাহি ভাই যেটা বলছিলেন যে আমাদের দ্বিমত থাকতেই পারে, রাজনৈতিক দর্শনে, রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু বিভিন্ন জায়গায় কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু ধ্রুবপদ আছে যেগুলোতে আমাদের আসলে একমত হতে হবে। সেই ধ্রুবপদগুলো হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতির যে চেতনা, এই জায়গাটিতে আসলে দ্বিমত হবার কোনো প্রশ্ন নেই। ঠিক এই জায়গাটিতে যখন আসবে আমরা সেটাই বলছি যে বাংলাদেশের সরকারি দল কিংবা বিরোধী দল তারা যারাই থাকুন না কেন তাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো দ্বিমত থাকবে না, তাদের বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত থাকবে না, বাঙালির জাতীয়তাবাদ দর্শনের ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত থাকবে না। এই কথাটি আমরা বারবার বলছি। আমরা বিশ্বাস করি, এই যেমন ধর্মানুভূতির প্রসঙ্গটি এসে, আমি একটু শেষ করছি, ধর্মানুভূতির প্রসঙ্গটি বারবার হেফাজতে ইসলাম তারা বলেছেন যে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে তাদের অভিযোগ আমরা ধর্মানুভূতিতে আঘাত দিয়েছি। আমাদের একটু আমি শেষ করি। আমার মনে হয় এই জায়গায় আমি এখন না, প্লিজ উনি শেষ করবে তারপর আপনি বলবেন, নিয়মটা মানতে হবে প্লিজ। ধর্মানুভূতির বিষয়ে বারবার কথা এসছে, তা আমার কথা হচ্ছে ধর্মানুভূতি সংজ্ঞাটা আসলে কি? যখন নাকি মন্দির ধ্বংস করা হলো, যখন নাকি আমার পতাকাকে অবমাননা করা হলো, তখন কি ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী যিনি, তার ধর্মানুভূতি কি আঘাতপ্রাপ্ত হয়নি? যখন রামুতে সহিংসতা করা হলো তখন কি রামুর যিনি বৌদ্ধ ধর্মাবলম্বী তার ধর্মানুভূতিকে আঘাতপ্রাপ্ত হয়নি? এবং এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে সামগ্রিক রাজনৈতিক সংলাপ পরিস্থিতি সৃষ্টির জন্য এই বিষয়গুলো পরিষ্কার হওয়া খুব জরুরি। জি মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। ইফতেখার ভাই, অনেকগুলো প্রশ্ন আপনার কাছে বোধহয় জমা হয়েছে, যেরকম অপু আপা বলেছেন যে আপনাদের ফর্মুলা আসলে ইয়াজউদ্দিনেরই একটা ফর্মুলার একটা কপি আসলে, এবং আরো কয়েকটা প্রশ্ন এসে আপনি যদি জবাব দেন প্লিজ। আমি আবার আসবো, আপনি তো একা বিশেষ বলতে পারেন না, আরো সব মিলিয়ে আমরা আসবো প্লিজ। ইফতেখার ভাই। শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে রুবায়েত ফেরদৌস আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য দুজনেই, আমার কিন্তু খুবই ভালো লাগছে আলোচনাটি। আমরা একটা পর্যায়ে একটা দিকে যাচ্ছি। বিশেষ করে আমি শুরুতে একটা কথা না বলেই পারছি না, আমাদের যে প্রজন্ম যারা 71-এর 7ই মার্চ দেখেননি তাদেরকে গণজাগরণ মঞ্চে যেতে হবে, গিয়ে বুঝতে হবে, সেই ফিলটা পেতে হবে যে 7ই মার্চ কি ছিল। মানে এটা একটা অভূতপূর্ণ পূর্ব যে জিনিসটা আমাদের এই তরুণ সমাজ দিয়েছে, তাদের কাছে আমাদের সেলিউট করা উচিত এবং সেটাকে ধরে রাখতে হবে। আমি জুনায়েদ আহমেদ পলক এবং
আপনাদের বক্তব্যের কথা খুব সংক্ষেপে বলবো। যে প্রথমে বলা হয়েছে যে আমরা একটা চরম প্রতিক্রিয়াশীল শক্তি সম্পর্কে আমরা কোনো অবস্থান নেইনি। আমাদের টিআইবি প্রতিষ্ঠান আমাদের প্রাতিষ্ঠানিকভাবে, আমাদের আদর্শগতভাবে মুক্তিযুদ্ধ চেতনায় অনুপ্রাণিত প্রতিষ্ঠান, এবং আমাদের যে মৌলিক মূল্যবোধগুলো যে সমস্ত বিষয় যেখানে আঘাত আসে সেখানে আমরা রুখে দাঁড়াই, এবং সবসময় আমরা সোচ্চার এই বিষয়ে। আমাদের সংবিধান পরিপন্থী, আমাদের আদর্শ, আমাদের আত্মপরিচয়ের পরিপন্থী যে কোনো অবস্থানকে আমরা প্রতিবাদ করি, এবং সেই হিসাবে যে দাবিগুলোর কথা বলা হয়েছে 13টি দাবি, আমরা মনে করি এটা সাংঘর্ষিক সংবিধানের সাথে। এবং আমি এখানে আমাদের ল মিনিস্টারকে সাধুবাদ না দিয়ে পারছি না, কারণ যেভাবে তারা বিশ্লেষণটা করেছেন অপূর্ব। অনেকগুলো ভালো কাজের মধ্যে এটাকে আমি মনে করি যে একটা দৃষ্টান্তের মতো। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিষ্ঠুর ছিলাম, আসলে কথা মোটেই ঠিক নয়। আমাদের কাজ যেভাবে চলে সবসময় সেরকমই ছিল। আমি কয়েকটা দৃষ্টান্ত দিই, আমি জোর গলায় বলতে পারি সুস্পষ্টভাবে, টিআইবি একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি সরাসরিভাবে আমাদের দুই নেত্রীকে যে অযাচিতভাবে, আইন পরিপন্থীভাবে দীর্ঘদিন জামিন না দিয়ে আটক রাখা হয়েছিল সেটার জোর প্রতিবাদ করেছে, লিখিতভাবে সরকারকে তখন জানিয়েছে এবং গণমাধ্যমের মাধ্যমে। আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা সত্য জবাবদিহিতা কমিশন নামে যে প্রতিষ্ঠানটি করা হয়েছিল সেটি সাংঘর্ষিক সংবিধানের সাথে এবং দুদকের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়ে অবস্থান নিয়ে আমরা সেই সরকারের রসানলে পড়েছিলাম। আমরা একমাত্র প্রতিষ্ঠান সিডর পরবর্তী সময়ে যখন আপনার ত্রাণ বিতরণে ওই সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম করেছিল, সেটার চিত্র তুলে ধরার কারণে একাধিক মন্ত্রী, তৎকালীন উপদেষ্টা আমাদেরকে রক্তচক্ষু দেখিয়েছেন এবং টিআইবিকে বন্ধ করে দিবেন সেই কথা বলা হয়েছিল। কাজে আমরা কিন্তু কে ক্ষমতায় তাদেরকে দিকে তাকিয়ে কিন্তু আমরা কাজ করি না। আমরা আমাদের একটা প্রিন্সিপাল পজিশন আছে, সেখান থেকে কাজ করি, এবং আমরা কাউকে ছাড় দেওয়ার জন্য আমাদের কাজের মানে জবাবদিহিতার দাবি উত্থাপনের ক্ষেত্রে আমরা কারোর দিকে তাকিয়ে সেটা করি না। আমাদের যে জিনিসগুলো চাই সেগুলো অত্যন্ত সুস্পষ্ট পরিষ্কার। আর উপবা যেটা বলেছেন সুলতানা কামালের অনুপস্থিতিতে তিনি থাকলে এই কথাটা বললে ভালো হতো, তবে আমি মনে করি যে আপনি যেটা বলেছেন তাকে অপমানিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল। আমি মনে করি তিনি গৌরবের সাথে পদত্যাগ করেছেন, এই দেশের দেশবাসী সেটি জানে, তিনি এবং বাকি তিনজন। এবং যদি অপমানিত হওয়ার প্রচেষ্টা করা হয় তাহলে আজকে করা হচ্ছে, যখন তাদের সেই পদত্যাগকে। আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবো থার্ড পার্টি। আমি একটু মাহি ভাইয়ের কাছে যাবো। যেরকমটি রতন ভাই বলেছেন যে আসলে একদিনের গণতন্ত্রের মধ্যে আমরা আটকা পড়ে গেছি, তো এরকম একটা ইলেকটোরাল ডেমোক্রেসি কিংবা ইলেকটোরাল অটোক্রেসি জায়গা থেকে একটা সাবস্টেন্টিভ বা সত্যিকারের ডেমোক্রেসিতে উত্তরণ কি সম্ভব কিনা? আসলে মাইক্রোফোন। ধন্যবাদ রুবায়ত ভাই। আসলে আলোচনা অনেক সেন্সিটিভ দিকে চলে গিয়েছে। এই প্রশ্নটা এখানে খুব একটা প্রাসঙ্গিক কিনা আপনার এই মুহূর্তে, বাট ইয়েস ইউর রাইট। আমি মনে করি যে আসলে ডেমোক্রেসি একটা প্রসেসের ব্যাপার, একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনি প্রথম কিছুদিনের মধ্যেই যে ইলেকট্রাল পলিটিক্স থেকে একটা ম্যাচিওর ডেমোক্রেসি ডেভেলপ করবে, এখনই আমরা ব্রিটিশ ডেমোক্রেসি পেয়ে যাব 1400 বছরে তারা যেটা পেয়েছে আমরা 14 বছরে পাবো, তা হয় না। ইট টেকস টাইম। কিন্তু এই যে সময়টা লাগে, এই যে একটা পরিবর্তনের ধারা, এই পরিবর্তনকে গ্রহণ করবার মতো মানসিকতা রাজনীতিবিদদের না থাকলে তাহলে চলবে না। আমি এখানে কয়েকটা বিষয় আমাকে একটু আমার মনে হয় বলতে হচ্ছে। এক নম্বর, একেবারে প্রথম পর্বের আলোচনায় আসলে অনেকেই বক্তব্য রেখেছেন, কিছু কিছু বিষয় আমাকে বলতে হচ্ছে। এক নম্বর, আমার অত্যন্ত পছন্দের জুনায়েদ হোসেন পলক, এবং পলক বা অপু আপার মতো রাজনীতিবিদরা কোন দলের রাজনীতি করেন ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু এই ধরনের শিক্ষিত সৃজনশীল তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা বিভিন্ন দলে আসবেন, রাজনীতিকে পরিবর্তন করবেন, সেটাই কিন্তু রাজনীতির সফলতা। কিন্তু এখানে কিন্তু বুঝতে হবে যে আমাদেরকে মাঝে মাঝে দেশ এমন একটা ক্রান্তিক কাল আজকে অতিক্রম করছে, যেটা গত স্বাধীনতার পর থেকে এই অবস্থায় কিন্তু আমরা কখনো পড়িনি। আমি এই বিষয়টা আবারও ব্যাখ্যা যাব, কেননা আমরা সংঘাতের রাজনীতি দেখেছি, যেখানে বিএনপি ওয়াজ সাপোজ টু বি এ পলিটিক্যাল পার্টি, যাদের পলিটিক্যাল স্পেকট্রামে তাদের জায়গা হবে সেন্টার রাইট, আওয়ামী লীগের জায়গা হবে সেন্টার লেফট, সেখানে সেন্টার রাইট থেকে একটু এক্সট্রিম রাইটের দিকে বিএনপি চলে যাচ্ছে, আর আওয়ামী লীগ চলে যাচ্ছে এক্সট্রিম লেফটের দিকে। এবং এই সঙ্গে গত 20 বছরের মধ্যে এবং একটা সংঘর্ষের জায়গা দেখেছি, একদিকে জাতীয়তাবাদী শক্তি বনাম ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক শক্তির সংঘাত। আজকে কিন্তু একটি নতুন প্রেক্ষাপট, যেখানে একটি ইসলামিস্ট ফোর্স, থার্ড একটা ত্রিমুখী ত্রিশঙ্কু অবস্থার মধ্যে জাতি গত 42 বছরটি ছিল না। প্লিজ, দিস ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ টাইম। আজকে যদি জুনায়েদ আহমেদ পলক অথবা অপু উকিল অথবা রাজিকুজ্জামান রতন অথবা পাপি আপা অথবা আমি মাহিবি চৌধুরী শুধুমাত্র আমাদের রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক দল, রাজনৈতিক চিন্তা করে আজকে আমাদের বক্তব্য রাখতে যাই, আমাদের রাজনীতি থাকবে কিনা আর 2 বছর পর
এটা কিন্তু চিন্তার বিষয় হয়ে গেছে। একটি ত্রিমুখী সংঘর্ষের মধ্যে, একটি যুদ্ধাবস্থার মধ্যে দেশ যদি চলে যায়, লুক এট শ্রীলঙ্কা, 30 ইয়ার্স একটা সংঘর্ষের মধ্যে চলে গেছে। আজকে সেই ত্রিমুখী জায়গায় যখন দেশ যাচ্ছে, আমাদেরকে নিজের বিবেকের অবস্থানে দাঁড়িয়ে কিছু কথা বলতে হবে। এখানে পলক আমার অত্যন্ত পছন্দের, মাই ভেরি ভেরি ফেভারিট ইয়াং ব্রাদার ইন পার্লামেন্ট। আমি নিজে না থাকলে মনে করি আমাদের প্রতিনিধিত্ব করে সংসদে। কিন্তু যখন বলে যে টিআইবির সমালোচনা করতে গিয়ে যে টিআইবি সব কাজ বাদ দিয়ে আজকে এরকম একটি বিষয় নিয়ে আসলো কেন, সব কাজ বাদ দিয়ে আজকে এটাই করার কথা। এইটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশে একটি সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টিআইবির মতো একটি সংগঠনকে এই বিষয়ে এগিয়ে আসতেই হবে। আমরা 94-এ যখন আওয়ামী লীগের দাবি নিয়ে আসলো, তখন পলকের বয়স অনেক বেশি ছোট ছিল, হয়তো বা রাজনীতিতে ছিল না। আমরা অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে স্যার নিনিয়ান স্টিফেনকে নিয়ে আসছিলাম এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা করতে। আর আজকে নিজের দেশের টিআইবি যখন নামলো, খারাপ লাগে, সেটা উচিত না। এই জায়গায় মানসিকতা ছাড়তে হবে। এবং একটি কথা বলতে বলতে গিয়ে পলক বললেন যে সবসময় রাজনীতিবিদদের চরিত্র হনন করে, রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করে আমরা কি করতে চাই। দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদরা একে অপরের চরিত্র যতবার হনন করেছেন, যে অশ্লীল ভাষায় হনন করেছেন, ওই পবিত্র সংসদে বসে হনন করেছেন, আর কেউ আর করে নাই। আমি নিজে রাজনীতিবিদ হিসেবে মাঝে মাঝে লজ্জিত হই। আচ্ছা, এটা এক। আমি একেবারে একমত পাপি আবার সাথে বলেছেন, সরকারি দলে গেলে একটি সংক্রামক ব্যাধি হয়, সেটার নাম প্রতিহিংসা। একই সাথে বিরোধী দলে গেলেও একটা সংক্রামক ব্যাধি হয়, তার নাম সহিংসতা। এই জায়গা থেকে দুটো দলকে বেরোতে হবে, রাজনীতির কালচার পরিবর্তন করতে হবে। লাস্ট একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, নিশ্চয়ই। দি ইয়াং জেনারেশন, মারুফ রসুল, ব্লগার এন্ড অ্যাক্টিভিস্ট। ব্লগার ইজ অ্যানাদার ভেরি ভেরি পাওয়ারফুল ওয়ার্ড টুডে। আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লগার একটি শক্তিশালী অবস্থান নিয়েছে, এন্ড হুইচ ইজ গুড। কিন্তু আমরা যখন কথা বলি, এটা রাজনীতিবিদদের হয়। আমরা যখন বলি, আমরা আমাদের মতামত বলি, আর আমরা সবসময় বলি জনগণ এটা চায়। এখানে ব্লগার এন্ড অ্যাক্টিভিস্ট ফোরামের মাধ্যমে যারা গণজাগরণ মঞ্চ করছে, প্লিজ যদি কোনো কারণে মনে হয়ে থাকে যে ওই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের তরুণ প্রজন্মের সোল এজেন্ট হয়ে গিয়েছে, কথাটা ঠিক না। দিস ইজ নট কারেক্ট। তরুণ প্রজন্মের পক্ষ থেকে রাজনৈতিক স্বার্থে নয়, একেবারে যারা 71-এর মুক্তিযুদ্ধে যারা খারাপ কাজ করেছিল, যারা নারী ধর্ষণ করেছিল, যারা সহিংসতা করেছিল, যারা বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করেছিল, বাড়িঘর জ্বালিয়েছিল, অত্যাচার করেছিল, হত্যা করেছিল, তাদের ফাঁসির দাবিতে, একেবারে ন্যায্য ইনসাফের দাবি নিয়ে তারা রাজপথে নেমেছে। সেই জায়গায় জিনিসটাকে স্টিক করা উচিত ছিল, সেখানেই থাকা উচিত ছিল। জামাত শিবির নিষিদ্ধ ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। লেট দি পলিটিক্যাল পার্টিজ টেক কেয়ার অফ দ্যাট। দ্যাট ইজ নট ইউর রেসপন্সিবিলিটি, দ্যাট শুড নট বি দ্য রেসপন্সিবিলিটি। আমরা সেই জায়গায় থাকা উচিত ছিল। তাহলে একই দোষ হেফাজতে ইসলামের একটা ছিল। হেফাজতে ইসলাম আমরা যখন দেখলাম, আমারও খারাপ লাগছে, আমিও কিন্তু গণজাগরণ মঞ্চে গিয়েছি, বাট যখন দেখলাম যে ওই 90% মুসলমানের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলবে, সেখানে মাথা ঠিক থাকার কিন্তু কোনো কারণ নাই, এই অধিকার কারণ নাই। সবারই সেটা খারাপ লেগেছে। কিন্তু সেটা আমি let me finish. আমি এক মিনিট একটু বলতে চাই যে না, আপনি যেটা বলছেন যে গণজাগরণ মঞ্চে আপনি গিয়েছেন এবং সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমি বলি নাই। ওয়াসাল্লাম, নো ভাই, বড় ভাই একটু এক মিনিট বলি। আপনি তখন আর ওইটা সহ্য করতে পারেন নাই। আমি বলবো যে এই একটা অপপ্রচারই কিন্তু সারা দেশে চলছে, এবং এই একটা আমি বলি, আমি তো এটা বলি নাই। না, আমি বলছি আপনি এখন যেটা বললেন যে আপনি গণজাগরণ মঞ্চে গিয়েছেন, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে তখন আর সেখানে থাকা যায় না। আমি এটা বলি নাই। আমি বলছি প্লিজ রিওয়াইন্ড ইট, আই নেভার সেড দ্যাট। এক মিনিট আমি বলি না পলক, নো, when you get your chance you have to say. Write it down. I wrote it down when you said. Okay. You will get your chance. Please, but I never said that. আমি কখনো বলি নাই আমি গণজাগরণ মঞ্চে গিয়ে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বকবক করা হয়েছে। কোনোদিনও এটা বলি নাই। আমি বলেছি আমি গণজাগরণ মঞ্চে গিয়েছি, আমি গণজাগরণ মঞ্চের গণজাগরণের চেতনা আমি এখনো ধারণ করতে চাই। বাট আমি যখন দেখেছি যে কিছু কতিপয় ব্লগার তাদের ব্লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর, তার চরিত্র হননকের কথা বলেছে, তাদের বিরুদ্ধে যখন সরকার ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থার প্রতিবাদ যখন গণজাগরণ মঞ্চ করে, তখন আমি দুঃখিত হই। একটু কথা বলি একটু যদি নাও, মারুফ একটু বলো প্লিজ। আমি আসবো, আবার আসবো প্লিজ। মারুফ একটু বলো। যখন 3জন ব্লগারকে গ্রেফতার করা হয়েছে, গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে, এবং সেই প্রেস ব্রিফিং এ সরকার কেবল 3জন ব্লগারকে গ্রেফতার করেনি, সরকার কিন্তু 3টি ব্লগও বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের প্রেস ব্রিফিং এ বারবার বলেছি যে আপনারা এক ব্যক্তির দায় কখনো ব্লগের উপরে চাপাতে পারেন না, আপনারা ব্লগ বন্ধ করতে পারেন না। ব্লগ
বন্ধ করা কখনোই কোনো সরকারের গণতান্ত্রিক অধিকার। এই যে পাপি আপা এখানে 39 ধারার কথা বলেন, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা, আপনি ব্লগ বন্ধ করতে পারেন না। আমরা বলেছি ব্লগারদের, আমি একটু শেষ করি, আমি বলে আমাদের প্রেস ব্রিফিং এ স্পষ্টভাবে উল্লেখ আছে, মাহি ভাই সেই প্রেস ব্রিফিং এর সময় আমি ছিলাম সেখানে উল্লেখ আছে ধর্মানুভূতিতে যদি কোনো ব্লগার কোনো ব্যক্তিগতভাবে কোনো লেখার মাধ্যমে আঘাত করে থাকে অবশ্যই তার সংবিধান অনুযায়ী প্রচলিত আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। তবে ব্লগ বন্ধ করে দেওয়াটা কখনোই কোনো যৌক্তিক কার্যক্রম না। ধন্যবাদ মাহি ভাই। এখন আমি পরে যাব, আমি একটু শামীম রাজার কাছে আমি আসবো। আপনি অনেক বলেছেন, আমি আসবো শামীম রাজার কাছে যাব। মারুফ যে প্রশ্নটি করেছে যে ব্লগ বন্ধ করা ঠিক না এই অর্থে যে মত প্রকাশের স্বাধীনতা বন্ধ হয়ে যায়, তা আমরা দেখলাম গত কয়েকদিন আসে আমার দেশ বন্ধ করা হয়েছে। তো এইটাও কি মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি কিনা? আসলে দেখুন, সাংবাদিকতা শিক্ষক হিসেবে আপনি কিভাবে গত দেখবেন? কয়েক বছর ধরে আমরা বারবার বলছি যে আমাদের এখানে যখন কোনো সংকট দেখা দিয়েছে আমরা ফেসবুক বন্ধ করে দিয়েছি। আমরা ফেসবুকের একজনকে আইডেন্টিফাই করতে পারিনি। ঠিক একই ধরনের ঘটনা ছিল কিন্তু, যে এই ধরনের একটা ধর্মীয় অনুভূতির সম্পন্ন বিষয়। আমরা বারবার বলেছিলাম যে ওই প্রযুক্তি অর্জন করুন যে ওই নির্দিষ্ট ব্যক্তিকে ব্লক করে দেওয়া যায় কিংবা সরিয়ে দেওয়া যায়। আপনি পুরো একটা সামাজিক মাধ্যমকে বন্ধ করে দিলেন, দীর্ঘদিন পর্যন্ত ইউটিউব বন্ধ থাকে। এখন যদি আপনারা যখন এই যে সমঝোতার কথা বলছি, সংলাপের কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র এই না যে একটা ভেন্যুতে বসতে হবে। ঢাকা শহরে এখন বিভিন্ন ধরনের ভেন্যু আছে, একথা বলে লাভ নেই যে বসার জায়গা নেই, কিন্তু এই ভেন্যু অন্যরকম ভেন্যু, তাই না? আমাদের এটা কিন্তু একটা বড় সংলাপের জায়গা, সেটা আপনি কিন্তু বন্ধ করে দিয়ে এটার কোনো সমাধান করতে হবে। আমার মনে হয় উনি যে কথাটা বলছেন যে এটা সঠিক, যে ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে আপনি সেটাকে প্রযুক্তিগতভাবে মোকাবেলা করুন, কিন্তু আপনি সামগ্রিকভাবে সেটাকে বন্ধ করে মত প্রকাশের যে জায়গাগুলো, এবং তার মানে কি, যদি মত প্রকাশের আপনি সুযোগ না দেন তাহলে সংলাপ আপনি কার সাথে করবেন? সংলাপে ধন্যবাদ। আমি একটু পাপি আপাকে জিজ্ঞেস করবো, যেরকমটি বলা হয়েছে, রসুল খুব বলেছে, খুব চমৎকার করে মারুফ রসুল, যে আসলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু বড় মুক্তিযোদ্ধা এবং অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন। এবং আমরা জানি আপনি ছাত্র রাজনীতি করেছেন এবং এই জামাত শিবিরের রাজনীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক জ্বালাময়ী কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। আপনার বাবা একজন মুক্তিযুদ্ধ ছিল। এই যে বিএনপি যখন জামাতের সঙ্গে জোট করে, তখন আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে? আপনার প্রশ্নের আগে আমি একটু যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে বিষয়ে একটু কথা বলতে চাই। সম্মানিত সংসদ সদস্য অপু উকিল বলেছে যে পার্লামেন্টে এসে নির্বাচনের কি রূপরেখা হবে সেটা নিয়ে আলোচনা করেন। তত্ত্বাবধায়ক সরকার এমন এক সময় বাংলাদেশে এসেছিল, ঠিক যখন ওনারা যে জোট করেছিলেন জাতীয় পার্টি, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ, সবাই কিন্তু পার্লামেন্ট থেকে এই দাবিতে পদত্যাগ করেছিল এবং ষষ্ঠ সংসদের মতো 15 দিনের একটি নির্বাচন করে এই বিষয়টি পাশ করতে হয়েছিল। তো এখানে সংসদে বসতে হবে, অমুক জায়গায় আসতে হবে, এটা বড় কথা না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওয়াত দিক না বিরোধী দলীয় নেত্রীকে, যে আসুন আমার বাসাতেই বসে আলোচনা করি। এখানে উদারতা এবং সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাহি যে কথাটি বলেছেন যে দলীয় চিন্তা চেতনা আদর্শ, দলীয় আদর্শ প্রত্যেকেই আলাদা, কিন্তু আমি যখন দল দ্বারা পরিচালিত হব দলের আদর্শ মাফিক আমি চলবো। কিন্তু আমি জনগণের প্রত্যক্ষ ভোটে যখন নির্বাচিত হব, সরকার প্রধান হব, তখন জনগণের মতামতে এবং প্রত্যাশিত আচরণই কিন্তু সরকারের কাছে প্রত্যেকেই আশা করে। কিন্তু আমি যখন ক্ষমতায় গেলাম তখন যদি আবার দলীয় ওই নীতিমালা নিয়ে রাষ্ট্র পরিচালনা করি, তাহলে কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হয় না, দলীয় শাসন ব্যবস্থা হয়ে যায় না। তারপরে জামাতের ব্যাপারটা আমি বলছি, তারপরে অতীত নিয়ে যে ঘাটাঘাটি, টিআইবি যদি রিয়াজউদ্দিনের ফর্মুলা হয়ে থাকে, তাহলে ফখরুদ্দিন আর মঈনুদ্দিন মহাজোটের ফর্মুলা। এবং তখন বলা হয়েছিল যে লগি বৈঠার আন্দোলনের ফসল হচ্ছে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন। তারপরে বলা হয়েছিল যে আমি যদি ক্ষমতায় যাই তাহলে সকল প্রকার অপকর্ম আমি মাফ করে দেব, এবং সেই মাপের বহিঃপ্রকাশ ক্ষমতায় আসার সহযোগী হিসেবে কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতা 111-এ নির্যাতিত হওয়ার পর, পার্লামেন্টে বক্তব্য রাখার পর মঈনুদ্দিন ফখরুদ্দিন জনগণের এবং আল্লাহর ওই অপকর্ম যে করেছে, আল্লাহ শাস্তি দিয়েছে, বাংলাদেশে আসতে কিন্তু তারা পাচ্ছে না। কিন্তু তারা সরকার তাদের ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণটা করেনি। আমার মনে হচ্ছে আপু এই প্রশ্নের উত্তর আপনি দিবেন না, আমি একটু মুফতি ফয়জুল্লাহ ভাইয়ের কাছে যাব না। আমি উত্তর দিচ্ছি, ইসলাম নিয়ে আমি কথা বলছি। অনেকগুলো প্রশ্ন জমে আছে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, সারা পৃথিবীর চেয়ে বাংলাদেশ একটি সকল ধর্মের শান্তিতে বসবাসকারী একটি রাষ্ট্র কিন্তু, এবং সংবিধানের আর্টিকেল 41-এর সাবসেকশন 1, 2, 3 স্পষ্টভাবে উল্লেখ আছে যে যেই ধর্ম করুক, ধর্ম করার স্বাধীনতা থাকতে হবে, আছে, রাষ্ট্র স্বীকৃত করে। কিন্তু বর্তমানে আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বর্তমান সরকার যতই লাফালাফি করুক, একটা দিন শুধু আপনি সময় দেন, 72 সালের পরের থেকে আজকের দিন পর্যন্ত সংখ্যালঘু যত নির্যাতিত হয়েছে, তাদের মন্দির যতগুলি দখল করা হয়েছে, যতগুলি সংখ্যালঘু দেশান্তর হয়েছে, সবগুলির পাশাতে আওয়ামী লীগ দায়ী আছে। 1 ঘন্টা ব্যয় করুন, আমি তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তিতে আমি কিন্তু 1 ঘন্টা আমরা ব্যয় করব এই পর্যায়ে। আমি না একটু মুফতি ফয়জুল্লাহ, আপা প্লিজ, আমি আবারও আসবো, আবারও আসবো, আপা আবারও আসবো, আমেরিকার যে রাষ্ট্রপ্রধান আমি আবারও আসবো, বাইবেলে
হাত রেখে শপথ জি, নিচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। তার মুদ্রাতে আছে মুফতি সৃষ্টিকর্তাকে ফয়জুল্লাহ, trust করো। প্লিজ আপা উনি একটু সেখানে বলুন। কিন্তু ধর্ম নিরপেক্ষতা, ধর্মের পক্ষ নিয়ে কথা উঠছে জি, না। অনেক কিন্তু ধন্যবাদ। আমরা যখন দাঁড়িয়ে অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। তখনই মনে করো সব জামাত ইসলাম, Please. তা কিন্তু না। প্লিজ আপা, আপনাকে আপনার দাবি ধন্যবাদ দিতে থাকবে- যাচ্ছি, আমি আপনাকে ধন্যবাদ দিতে যাচ্ছি মুফতি ফয়জুল্লাহ, প্লিজ। ধন্যবাদ আপনাকে। যে আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের যে তথাকথিত গণজাগরণ মঞ্চের কথা এখানে আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, উনিও কথা বলছেন, ইফতেখার সাহেব। নিশ্চয় কারণ আছে। আমি এই জন্যই বলছি যে আমি 5 তারিখ থেকে আমি কথা শেষ করি, আমি কথা শেষ করবেন, কিন্তু তথাকথিত শব্দটা যদি একসময় একটা কেন আমি ইচ্ছা করে বলছি, সচেতন ভাবে বলছি সেই শব্দটি। সেটার কারণ আছে, কারণ হচ্ছে এই 5 তারিখে এই গণজাগরণ মঞ্চ, কথিত গণজাগরণ মঞ্চ আরম্ভ হয়, এটা আমরা সকলেই জানি। দেখলাম ফেব্রুয়ারির 21 তারিখে মহাসমাবেশ ডাকা হলো। আমরা দেখলাম 7ই মার্চ আমাদের জাতীয় দিবসে তারা মহাসমাবেশ ডাকলো। মহাসমাবেশ ডাকলো 1 বৈশাখ। আপনারা জানেন যে আপনার 1 ফেব্রুয়ারি থেকে আমাদের ভাষার মাস, সে অমর 21-এ আমাদের বাংলা একাডেমিতে বই মেলা হয়। সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে আসে। আপনি যদি এখন এটাকে গণজাগরণ বলেন, এই মানুষগুলিকে আপনার গণমাধ্যম, কিছু চিহ্নিত মিডিয়া, তারা যদি দেখায় যে এরা এই গণমাধ্যম এগুলি এই চায়, ইসলামকে নির্মূল করতে চায়, ইসলামকে নিষিদ্ধ করতে চায়, আর এটাকে যদি এটাই মনে করেন, তাহলে আমার মনে হয় যে এটা গণজাগরণ নয়। আমি এই জন্য বলছি, এটা আমার প্রমাণ সহ বলছি, মাননীয় স্পিকারের কাছে একটা স্মারকলিপি দেওয়া হলো। 3 নম্বর ধারা হচ্ছে এই জি জামাত শিবির সহ সকল ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা ভুল, এটা ছিল না। 3 নম্বর ধারা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। একটু বলবো ধারাটা কি ছিল, কথা শেষ করি। না, আমি যেহেতু ধারাটা ওরাই লিখেছে, ধারাটা শুনি আমরা। 6 দফা দাবির মধ্যে 2 নম্বর দফাটি ছিল হচ্ছে যে 2 নম্বর দফাটি ছিল, আপনার কাছে কাগজ আছে? আচ্ছা আপনি বলেন। স্পিকারের কাছে স্মারকলিপিতেই 6 দফা দাবি উল্লেখ করা ছিল। ট্রাইব্যুনালের আইন সংশোধন এবং তার সঙ্গেই ছিল যে জামাত শিবির সহ জামাত শিবির, যুদ্ধাপরাধীদের দল জামাত শিবির ও তাদের সন্ত্রাসী শেষ করছি, আপনি শেষ করতে দেন। যুদ্ধাপরাধীদের দল জামাত ইসলাম এবং তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্র শিবির এবং জামাতের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আরুফ, ইউর রেকর্ডে টেলিভিশনে কথা বলতেছেন, হ্যাঁ আমি তো মাহি ভাই, আমি একটু বলি। ইট ওয়াজ ডাইরেক্টলি কোটেড এভরি নিউজপেপার। স্মারকলিপিতে ছিল জামাত ইসলাম সহ সকল ইসলামী কথাটা সেখানে ছিলই না মাহি ভাই। প্রথমে মাহি ভাই ছিল দাবি করে, শুনেন মাহি ভাই, ইসলামী কথা সেখানে ছিল না। সাধারণভাবে বলা হয়েছে। আমি 30 সেকেন্ড বলি একটু। 5 তারিখের না আমি 10 সেকেন্ড একটু বলতে চাই। সকল ধর্মভিত্তিক রাজনীতি ইসলামী, তাহলে আপনি ইসলামী বললেন কেন? আমি 30 সেকেন্ড কথা বলতে চাই। রাইট, আপনার কনফিউশনটা ধরতে পেরেছেন? বাট নট অনলি জামাত শিবির, জামাত শিবির সেখানে উল্লেখ করা ছিল, সকল ধর্মভিত্তিক কথাটা সেখানে ছিল না। আচ্ছা, সকল ধর্মভিত্তিক কথাটা সেখানে ছিল না। মাই ভাই, আপনি কিন্তু কনফিউশন আছেন। কথাটা ছিল জামাতি ইসলাম ও ছাত্র শিবিরের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আপনার কথাটা আপনি কনফিউশন আছেন। মুফতি ভাই, আপনি যদি বলেন, উইল কিপ ইট ইন রেকর্ড। ওকে, আপনাকে আমি দেখাবো, আপনাকে আমি দেখাবো। ওকে, যদি আপনি আপনার কথা বলেন প্লিজ। যে 5 তারিখের পর থেকে আমরা দেখেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধাপরাধের বিচার হবে, মানবতা বিরোধীদের বিচার হবে। হেফাজতে ইসলাম আলেম ওলামা কখনো বিরোধিতা করেনি। তারা বলে আসছে যে হ্যাঁ, মানবতা বিরোধী সকল অপরাধের ন্যায়সঙ্গত, মানে আপনার আন্তর্জাতিক মানসম্পন্ন, সুষ্ঠু, নিরপেক্ষ বিচার হোক, এটা আমরা বারবার দাবি করেছি, আজকেও করছি। আমরা দেখলাম 5 তারিখে এই শাহবাগ এই আন্দোলন শুরু হলো। শাহবাগের আন্দোলন শুরু হওয়ার পরও আলেম ওলামা, এদেশের তৌহিদি জনতা কিছুই বলেনি। কোন রাজনৈতিক দল, নির্দিষ্ট কোন দল বলতে পারে, কিন্তু কোন রাজনৈতিক দল কোনোভাবে কোনো কথা বলেনি। আমরা গণজাগরণ মঞ্চে কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে দাড়ি টুপিওয়ালাদেরকে, এদের দাড়ি লাগিয়ে মুখের মধ্যে
মাথায় টুপি লাগিয়ে কিভাবে অবধর্মিত এটা করা হয়েছে এটা লক্ষ লক্ষ মানুষ দেখেছে, টিভি পর্দায় দেখেছে। গোলাম আজমের যদি গোলাম আজমকে যদি ফাঁসি চাওয়া হয়, আপনি গোলাম আজমের তার বিষয়ে ছবিকে যদি অবমাননা করা হয়, গোলাম আপনারা আজম যদি যদি সেটাকে অপরাধ নেন, করে এটা তো থাকে, হবে না। গোলাম আজম যদি এটাই তো অপরাধ করে সমস্যা থাকে, না। এটা এখানে ইসলামের অপরাধ ইসলাম নয়। কেউ না। গোলাম আজম যদি অপরাধ করে থাকে, এটা ইসলামের অপরাধ নয়। এটা আমি পরিষ্কার শেষ করি। আপনি কি গোলাম আজমের এই নারী ধর্ষণ খুবকে সমর্থন করেন? অবশ্যই না। আচ্ছা, মাহি ভাই, অবশ্যই না। আচ্ছা আমি একটু বলি, আপনারা যখন হেফাজতে ইসলাম যখন মহাসমাবেশ করলেন, তখন ডাক্তার ইমরান এইচ সরকারের ছবিতে আপনি তাকে লাঞ্ছনা করেছেন। ডাক্তার ইমরান এইচ সরকারের মুখেও তো দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি কি একটু আমার কথা কথা বলতে পারি? যদি- পরিষ্কার করতে অবশ্যই, দিবেন। কেন আমার না, কথাটা বলেন। ক্লিয়ার করা যদি আমাকে একটু উচিত। আপনি সময় শেষ করেন, দেন। 1 মিনিটের মধ্যে শেষ করেন, অন্যরা বলবে প্লিজ। আমাদের কথা হচ্ছে আমরা কোন দলের বিরুদ্ধে না, সরকারের বিরুদ্ধে না, কারো পক্ষেও না। হেফাজত ইসলাম, আমি রাজনৈতিক দল হিসেবে কারো বিরুদ্ধে অবস্থান নিতে পারি, কারো বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু যখনই ইসলামের বিরুদ্ধে কেউ আওয়াজ উঠাবে, ধর্মকে অবমাননা করবে, আল্লাহর নবীকে অবমাননা করবে, কুৎসা রটনা করবে, আর মুসলমান আমার মনে হয় নিশ্চুপ বসে আমি 2 থাকবে, মিনিট সময় পেতে এটা কখনো পারি। হতে পারে না। আমি একটু আগে এটার কিছু বিরুদ্ধে বলতে, আমি নিয়ে নিই। মুসলমান বলো। আলেম ওলামা তাদের কণ্ঠ সুচ্চার হবে, জি, তারা আপনাকে সোচ্চার হবে, অনেক আমি ধন্যবাদ। প্রতিবাদ একটু করবে। আমাদের এটাই একটু স্বাভাবিক। পলক ভাই, আমাদের পলক একটু ভাই, ডান দলগত দিকে, অবস্থান please। পরিষ্কার করতে হবে। মাত্র আমরা অবশ্যই, পলক কিছু ভাই। সময় আমাদের দরকার, কেননা এত বিষয়গুলির অবতারণা হয়েছে এবং এত কিছু বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আমাদের আসলে দায়িত্ব কিন্তু সত্যটা প্রকাশ করা। হ্যাঁ, আমাদের বিতর্ক হতে পারে, কিন্তু বিতর্কটা কি নিয়ে হবে? আমরা যদি মিথ্যা নিয়ে, অসত্য কথা, তথ্য নিয়ে আমরা বিভ্রান্তি চালাই, তাহলে হবে না। আমি যদি ভুল না করি, পবিত্র হাদিস শরীফে আছে হব্বুল অতুন মিনাল ইমান, অর্থাৎ দেশপ্রেম ইমানের অঙ্গ। আরেকটা হাদিসও আমার চেয়ে ভালো জানেন মুফতি ফয়জুল্লাহ সাহেব, যে সেই প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান কষ্ট না পায়। তো আজকে আপনারা হেফাজতে ইসলাম, আপনারা রাজনৈতিক দল হিসেবে কিন্তু এইমাত্র আপনি বলেছেন রাজনৈতিক অরাজনৈতিক বলছি না। আচ্ছা আমি রাজনৈতিক আচ্ছা, করিনি। অরাজনৈতিক, কিন্তু আপনাদের প্ল্যাটফর্মটা কিসের? আপনি মহাসচিব ইসলামী ঐক্য জোট। আমি একজন এবং- মুমিন হিসাবে জি, হেফাজত ইসলামের আচ্ছা ঠিক আছে, সাথে হেফাজতে আমি যেমন ইসলাম, সংশ্লিষ্ট, আপনিও সংশ্লিষ্ট হতে হেফাজতে পারেন, ইসলাম, আপনাকেও দাওয়াত দিচ্ছি আমি। হেফাজতে ইসলাম আপনারা বলেছেন যে আপনারা অরাজনৈতিক সংগঠন, কিন্তু জি। আপনারা আপনাদের বক্তব্য রাজনৈতিক ভাবে রেখেছেন এবং আপনারা বলেছেন নারী নেতৃত্ব হারাম, প্রয়োজন হলে আপনারা এই ক্ষমতায় যদি যেতে পারেন, আপনারা প্রেস ব্রিফিং বলেছেন, তখন নারী নেতৃত্বকে তারা আপনারা মানবেন না। আমরা এই আচ্ছা, কথা আমি বলিনি। কিন্তু আমার কথা পলক ভাই বলিনি আমরা না, এই কথা। আপনারা নোট আমরা রাখেন। মোটেও বলিনি এই কথা। আমার কথার আপনি উত্তর দিবেন যদি সময় থাকে। আমি বলছি যে আপনারা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন আপনি, যে মদিনা সনদ নিয়ে উনি বলেছেন। হ্যাঁ, এখানে তো মদিনা সনদে বলা আছে যে কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে, তার জন্য অপরাধী সম্প্রদায়কে দায়ী করা যাবে না। এটা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি মদিনা সনদ আজকে আমি নিয়ে এসেছি, এটা জি, আমি আমার আমি কাছেও প্রিন্ট আছে, করে নিয়ে এসেছি। আমার কাছেও আছে। আপনি এটা কি জবাব দিবেন? আপনি বলছেন যে কি আপনার প্রকৃত এটাই তো আমরা মুসলমান। চাই, এক মিনিট, আমরা চাই এক মিনিট, এটা। এক মিনিট, আমরা এটাই আপনারা চাই। হেফাজতে ইসলাম, আপনারা ইসলামকে হেফাজত করছেন, আপনাদের হাত এবং মুখ থেকে এদেশের নারী সমাজ তো হেফাজত হতে পারছে না। আপনারা একটা সমাবেশ করেছেন, গণজাগরণ মঞ্চকে আপনারা অভিযুক্ত করছেন, তারা 60 দিন পার করেছে, কোনো সহিংসতা ঘটায়নি। তারা যে শান্তিপূর্ণ অবস্থান করেছে সারা দেশের কর্মসূচি, তারা সহিংসতা ঘটে। আপনারা একদিন মহাসমাবেশে 1 লক্ষ বা 2 লক্ষ, আমি সংখ্যা প্রশ্নে বিতর্কে যাব না, 40,000 বলতে আপনারা পারেন। আপনারা যত লক্ষই আপনারা মুসল্লিকে একত্রিত করুন না কেন, সেখানে একজন নারী নিরাপদ নয়। আপনাদের মুখ থেকে তো নিরাপদ নয়, আপনাদের হাত থেকে পর্যন্ত নিরাপদ হয়নি। নাদিয়া তো শারমিনকে আমরা আপনারা- ভিডিও ফুটেজে আচ্ছা, এক আপনাকে মিনিট, দেখাই দিব, আমাকে ছবি শেষ করতে দেখাবো। দেন। হেফাজত না, ইসলাম আপনারা রক্ষা ফটিক করেছে, ছবিতে- আচ্ছা, এক মিনিট। হেফাজত ইসলাম আশ্রয় দিয়েছে, আচ্ছা, নিরাপত্তা দিয়েছে, হামলা করেছেন আমি একটা আপনারা, মিনিটে- আপনাদের লোকজন এখানে ঢুকে হামলা করেছে। ভাই প্লিজ, আমি একটা মিনিট শেষ করি। আপনি যদি উত্তর থাকে বা অথবা আপনি বিব্রত হন, আমার কিছু করার নাই, হচ্ছি না, কিন্তু উত্তর আমার আমার কাছে প্রশ্নের আছে এবং- উত্তর দিতে হবে। হ্যাঁ, পরিষ্কার আপনি উত্তর বলছেন, আছে। মাহিবে বলেছে যে এ দেশে এখন ত্রিশঙ্কু অবস্থা বিরাজ করছে, কিন্তু আমি যদি বলি যে এ দেশের রাজনীতিতে সবসময় একটা দল হচ্ছে আওয়ামী লীগ, আর সব মিলে হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, এই দুইটা দলই বাংলাদেশে আছে। কারণ আমরা লক্ষ্য করছি, যখন গণজাগরণ মঞ্চ যখন আমাদের বিরুদ্ধে, আমি একটু সরকারের কথা বিরুদ্ধে বলতে আন্দোলন শুরু করলো, তখন বিরোধী দল সহ সকলেই বললেন যে সরকার জামাতের সাথে আঁতাত করছে। ঠিক যখনই গণজাগরণ মঞ্চ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো, তখন তারা আছে। আর যখনই আইন সংশোধন হলো, যখন গণজাগরণ মঞ্চের সাথে সকল দেশের মানুষ একাত্মতা ঘোষণা করলো, তখন তারা বললেন যে এটা সরকারের সৃষ্টি। হেফাজতে ইসলাম যখন শাপলা চত্বরে সমাবেশ করলো, তখন বিএনপি বলল যে এটা সরকারের সাজানো নাটক।
আবার তারাই জি। গিয়ে শাপলা চত্বরে পলক গিয়ে ভাই, আমাদের আমি শেষ হাতে করবো। মাত্র হ্যাঁ, কিন্তু 7 বগুড়া মিনিট থেকে সময় আছে। যুবলীগের কর্মী, বগুড়ার at least শহীদ তখন মিনারকে BNP ভাঙলো। আচ্ছা বিএনপির শীর্ষ নেতারা গিয়ে 13 দফার সাথে ঐক্যমত পোষণ করলেন। আমরা লক্ষ্য করলাম যে 11ই এপ্রিল ফটিকছড়িতে আমাদের 3 জন ছাত্রলীগ কর্মীকে কিভাবে পিটিয়ে হত্যা করা হলো ইসলামের নাম দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে তাদেরকে পিটিয়ে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো। 10 জন নেতাকর্মী নিখোঁজ এখনো আছে। গত পহেলা বৈশাখে আমাদের ছাত্রলীগের রাজশাহী ইউনিভার্সিটির একজন নেতাকে কুপিয়ে হত্যা করেছে ছাত্র শিবির। জি, পলক ভাই অনেক ধন্যবাদ। আমি একটু উপরে যাব 2 মিনিট। আপা যদি 2 মিনিট একটু বলেন, কেন? আমাদের সময় শেষ আমি পর্যায়ে। অনেক বঞ্চিত না না, হচ্ছি, সময় অনেক- নেই, আমাদের 7 আচ্ছা। মিনিটের মধ্যে শেষ করতে হবে আমার অনুষ্ঠান। কয়েকটা বিষয় আমার একটু আপনি ব্যাখ্যা যদি দিতে বুলেট হবে। বুলেট আকারে বলেন। ভাই, জনাব মুফতি ফয়জুল্লাহ সাহেব, আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যেটি বলেছেন আপনাদের সমাবেশটির পরে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেটিকে সাধুবাদ জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আসলে কিন্তু উনি শুভেচ্ছা জানান নাই, বা আপনাদেরকে বলেছিলেন যে আপনারা যে 13 দফা দিয়েছেন সেটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আপনি বলেছেন সেটি দাবিগুলো মেনে নেওয়া হবে। আপনাদের দাবিগুলো মেনে নিবে আওয়ামী লীগ, এটা তো আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে তো আপনাদের দাবিগুলো নিয়ে পাবলিককে বা জনগণকে বলে ম্যানিফেস্টোটা দিয়ে ভোট নিয়ে এখানে সরকার গঠন করে নাই। আপনাদের কি করতে হবে? আপনাদের ওই দাবি দাওয়াগুলো নিয়ে আপনাদের জনসমক্ষে যেতে হবে, জনগণের দাবি আদায় করতে হবে, রায় আদায় করতে হবে, নির্বাচনে অংশ নেবেন, ভোট করবেন, তারপরে এসে আপনাদের দাবিগুলো আপনারা মেনে নেবেন। এখন দাবির বিষয়ে আমার 2টি কথা আছে আপনার কাছে। আপনি প্রথম দফায় 13 দফার 1 দফায় যেটি আপনারা বলছেন যে আপনারা ধর্ম নিরপেক্ষতা মানতে চান না। তো এই দেশে স্বাধীনতা যুদ্ধের আহ্বানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে হাতে হাত রেখে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়বার জন্য মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। আপনি কথা বলবেন, আমি শেষ করব, আপনি বলবেন। আমাদের ওই জাতীয় পতাকার যে লাল রং, সেখানে এই দেশের সকল ধর্মের মানুষের বিন্দু বিন্দু রক্ত জমে ওই লাল রং ধারণ করেছে। এখন আপনারা বলছেন ধর্ম নিরপেক্ষতা আপনারা মানবেন না, তাহলে আপনারা অন্য ধর্মের লোকদেরকে অসম্মান করছেন, যেটি মহানবী কখনো বিশ্বাস করেননি। তিনি বলেছেন সকল ধর্মের অমুসলিমদের নিরাপত্তা দিতে হবে। আপনাদের মদিনা সন্তান আছে। না না, বর্তমান সরকার সংবিধান সংশোধন করেছে। বর্তমান সরকার সংবিধান সংশোধন করে এটা বলেন নাই, রাষ্ট্রধর্ম যে ইসলাম করেছে, এতে কিন্তু ধর্মনিরপেক্ষতা থাকে না। বর্তমান সরকার সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম যে ইসলাম করেছে, এতে কিন্তু ধর্মনিরপেক্ষতা নেই। আর আপনি আমাকে যে প্রশ্নটি করেছিলেন জামাত ইসলাম, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আপনি হারিয়েছেন আপা, সেই সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন। জামাত ইসলাম না, স্বাধীনতা অপরাধীদের যারা যুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার আমরা চাই। ধর্ম নিরপেক্ষতা, সেই ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। অনেক ধন্যবাদ। মারুফ যদি আমি এই 30 সেকেন্ড আদালতকে বৃদ্ধাঙ্গুলি আমার মাহি ভাই যে একটা কথা বললেন, মাহি ভাই, আমি মাহি ভাইয়ের প্রসঙ্গে একটু আসছি, যে মাহি ভাই বললেন যে জামাত শিবির নিষিদ্ধ করার দাবিটা যখন তুললো, হ্যাঁ, আমার ব্যাপারটা হচ্ছে মাহি ভাই আমার স্কুলের বড় ভাই, আমি তাকে খুব পছন্দ করি, কিন্তু তিনি যখন টি ব্যাগ রাজনীতি করেন তখন আমার খুব খারাপ লাগে। শুধুমাত্র যুদ্ধ অপরাধীদের বিচারটা করলেই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রসারণ হবে না। জামাত শিবির নিষিদ্ধ করতে হবে এবং সারা বাংলাদেশের সবখানে কিন্তু, একটু শেষ করি মাহি ভাই, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি আপনার মাঝখানে, সারা বাংলাদেশের সবখানে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটাকে বাস্তবায়ন করার জন্য জামাত শিবির নিষিদ্ধ করতে হবে। এটা করেন নাই বলেই কিন্তু 42 বছর পরে আমাকে আজকে গণজাগরণ মঞ্চ তৈরি করতে হচ্ছে। আই হ্যাভ টু সে, আমি আজকে কয়েকবার দেখলাম, আমি পলক ভাইকেও দেখলাম, আমার পছন্দের ভাই আমার মারুফ ভাইকেও দেখলাম, আমি যাহা বলি নাই, আই নেভার সেড যে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা উচিত না। সি আই থিঙ্ক আর একটু ম্যাচিওর্ড হয়ে আমার কথাগুলি আগে বোঝা উচিত ছিল বিফোর ইউ মেকিং এ কমেন্ট। ইটস নট এ টিবে ভাই, ক্যান আই ফিনিশ ফার্স্ট দেন ইউ টক? আই নো ইউ আর ইন পাওয়ার ম্যান, আই নো এটা সংসদ না। শেষ করেন। হ্যাঁ, আমি বলছি জামাত শিবির রাজনীতি নিষিদ্ধের দাবি, লেট দ্য পলিটিক্যাল পার্টিজ টেক কেয়ার অফ ইট। আমি পলিটিক্যাল পার্টি করবে, গণজাগরণ মঞ্চ দাবিটা তুলছে। ইউ আর নট এ পলিটিক্যাল পার্টি। না, গণজাগরণ মঞ্চে এই জন্যই বলছি, প্লিজ বাবা, গণজাগরণ মঞ্চের সোল এজেন্ট, ইউ আর নট দি সোল এজেন্ট। আমিও গণজাগরণ মঞ্চের একজন অংশ। বাংলাদেশের প্রতিটি তরুণ প্রজন্ম প্রত্যেকে মনে করে বাংলাদেশে ওই সমস্ত রাজাকার আলবদরদের শাস্তি হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। সেই জায়গা আমিও দেয়। আরে মানা করতেছি না তো, জামাতেরই তো বিচার হবে। আই এম নট সেইং নো। যুদ্ধ অপরাধী কারা? এরা জামাত শিবির কিনা? But you are changing my topic. তাহলে আমি জামাত শিবিরের you are changing my topic. No. মানে মাহি ভাই, আপনি কি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ চান না? Of course চাই। চান, তাহলে গণজাগরণ মঞ্চ যদি দাবি করে তাহলে আপনার আপত্তিটা কোথায়?
কোথায়? মাহি ভাই, আমি তো সমস্যা বলি না, যুদ্ধ Can I finish? আমি একটু শেষ করি, আমি একটু শেষ করি আপা প্লিজ। আচ্ছা পলক, see, is that maybe that অপরাধীর বিচার চাওয়া এবং জামাত শিবির নিষিদ্ধ চাওয়া এর সাথে কোনো বিরোধ নাই তো। যে আমি জাস্ট এই প্রশ্নটা করি, No, যদি no, no. আমি জাস্ট প্রশ্নটা করি, যদি জামাত শিবির নিষিদ্ধ আপনি চাইতে পারেন, মারুফ যদি গণজাগরণ মঞ্চ থেকে চায়, সমস্যাটি কোথায়? কোথায়? হ্যাঁ, সেটা কোথায় সমস্যা? না, সে আমার না, strong with it. যদি Can না- I উত্তরটি না, Can I please উত্তরটি দেন আপনি। আমি Please. ভাই আমাকে উত্তরটা দিতেই হবে, আমি তো বলেন। আমাকে কথা তো না, বলতে বলেন, দিতে হবে। উত্তরটি দেন। আমি যেটা বলছি জামাতে ইসলাম এই আমরা প্রথমে এই আপনার এই অনুষ্ঠানে উত্তরটি বলছি, দেন আপনি। আমি উত্তরটি দিচ্ছি। আমি বলেছি জামাতে ইসলামকে যুদ্ধ অপরাধের অভিযুক্ত করে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, এক্সিকিউটিভ অর্ডারে করলে ইট উইল কাম ব্যাক এগেইন। আমরা executive order এর কথা বলি নাই, ভাই। আমি কিন্তু গণজাগরণ মঞ্চের কথা বলি নাই। উই ডোন্ট থিংক গণজাগরণ মঞ্চ ইজ এ পলিটিক্যাল পার্টি। না, বলি নাই তো। So why do you comment? I'm not talking to you. I'm talking to a political party. আমার কাছে গণজাগরণ মঞ্চ ইজ নট আ পলিটিক্যাল পার্টি। আমি বলেছি যে এই জামাত শিবির নিষিদ্ধের বিষয়টা হ্যাঁ। রাজনৈতিক মধ্যে রেখে প্রথম যেদিন গণজাগরণ মঞ্চ থেকে মানুষ রাস্তায় নামলো, আমি কাদের মোল্লার ফাঁসি চাই, এদের ফাঁসি ছাড়া কিছু মানবো না। টিআইবি যদি সংলাপের ভাই, প্রস্তাব দিতে পলক। পারে ভাই, তাহলে গণজাগরণ মঞ্চ কেন জামাত শিবিরের নিষিদ্ধের দাবি করতে পারবে না টিআইবি বলেন? দেশের কারণটা বলি। আইন আদালতকে বিদ্রোহ কারণটা করে বলি। প্রদর্শন করেনি, কিন্তু কারণটা বলি। গণজাগরণ মঞ্চ আমি বিচার কারণটা বলি। বলেছে কি আদালতের রায় আছে। জামায়াতে ইসলাম যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে আদালতের রায় এসেছে। চাইতে পারে, but আমি বলেছি কেন? আমি চাই, ববি আপা, আমি আলোচনায় যাচ্ছি না। না, রোবাই ভাই, please, no. please. রোবাই ভাই, রতন ভাই, একটু বলেন। রোবাই ভাই, আপনি please. but you have to let me finish. না, please, আপনি অনেক করেছেন। No, no, না, please. আপনি তো আমাকে আনফিনিশড বলতে না, ভুল না, ব্যাখ্যা না, রাখতে পারেন না। সবকিছু ফিনিশ করা যায় না, আপনি জানেন। প্লিজ রতন ভাই বলেন, প্লিজ। আমার অবস্থা জনগণের মতোই হয়েছে। এই বিতর্কের চাপে যেমন আমি পিষ্ট হয়ে গেলাম, জনগণও তেমনি এই শাসক গোষ্ঠীর চাপে পিষ্ট। আমি একটা কথা একটু বলতে চাই যে এই যে দেখুন, পাকিস্তান আজকে উপলব্ধি করছে যে নির্বাচনে ধর্মের ব্যবহার তারা বন্ধ করতে বলেছে। কারণ একদিকে হ্যাঁ, একটু আজকে পাকিস্তানও উপলব্ধি করছে যে নির্বাচনে ধর্মের ব্যবহার হলে কি হয়, এতদিনে পাকিস্তান উপলব্ধি করেছে। ধর্ম মানুষের বিশ্বাস, আর রাজনীতি হচ্ছে একটা পরিবর্তনশীল জিনিস। তাহলে পরিবর্তনশীল জিনিসকে শুধু বিশ্বাস দিয়ে কি আটকে রাখা যাবে? এখানে একটা বাধা তৈরি হয়। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে দেখুন, সংলাপ যে হবে, একদল সামরিক বাহিনীকে আহ্বান জানাচ্ছেন, আর এক দল বিদেশিদেরকে আহ্বান জানাচ্ছেন। এইরকম যদি পরিস্থিতি হয়, আর তার সঙ্গে যদি আমি একটু বলি যে একদল হেফাজতকে প্রশ্রয় দিয়ে তাদের ভোট টানতে চাইছেন, আর এক দল আবার অন্যভাবে জি, রতন জনগণের ভাই, ভোটটা আমাদের টানতে চান। সময় জনগণ কোথায়? একদমই শেষ। আমি ইফতেখার ভাইয়ের বক্তৃতার মধ্য দিয়ে আজকের এই গোল টেবিল আলোচনা আমরা শেষ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনার 1 মিনিটের মধ্যে শেষ করলে আমরা অনুষ্ঠান শেষ করব। টাইম ইজ ওভার, প্লিজ। রুবেল ভাই, আমাকে একটা জবাব দিতে আমি হবে। শুধু একটা কমেন্টই করব, সময় খুবই কম, কিন্তু আমরা যে কথাগুলো দিয়ে মূলত শুরু হয়েছিল এবং এই আলোচনার যে পরিবেশের কথাটা, সংলাপ আলোচনার পরিবেশ, সেই প্রেক্ষিতে আমি শুধু একটা কথা বলবো, যে কিছুটা রতন ভাই বলেছেন, আসলে এই যে দান্দিক সম্পর্ক, এই দান্দিক সম্পর্ক আমাদের দুইটি বৃহৎ দল এবং জোটের মধ্যে, এটি আমাকে কি মনে করিয়ে দেয় জানেন? যে আমাদের যখন পরাশক্তি দুইটি ছিল, তাদের মধ্যে কিন্তু অস্ত্র প্রতিযোগিতার যে একটা কৌশল ছিল, সেটার নাম ছিল মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ পরস্পরকে ধ্বংস করার নিশ্চয়তা বিধানের একটা কৌশল। আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলো এবং তাদের সাথে সম্পৃক্ত জোটগুলো সেই প্রতিযোগিতায় নেমেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো যে তারা নিজেদেরকে ধ্বংস করবেন না, দেশবাসীকে ধ্বংস করবেন। এই অবস্থান থেকে সরে আসতে হবে। সরে আসার জন্য অন্য কোনো বিকল্প নাই। আমরা চাই না গণতান্ত্রিক অঙ্গনে অন্য কোনো শক্তি অনুপ্রবেশ করুক, এবং তাদের এই দান্দিক সম্পর্কের কারণে শুধু ওই অগণতান্ত্রিক শক্তিগুলি কিন্তু সুযোগ পাচ্ছে, তাদের বিকাশ করছে। সেটাকে বন্ধ করার জন্য যেটা দরকার, তাদেরকে অবশ্যই আলোচনা টেবিলে ফিরে আসতে হবে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যেটা যদি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে দেওয়া হয়, আমরা মনে করবো যে আমাদের একটু ব্যর্থতা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি। এবং এটার মধ্যে কিছু উপাদান যদি থাকে, আমরা কিন্তু কখনোই বলি নাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আমরা বিপক্ষে, আমরা কখনোই বলি নাই যে নির্বাচিত সরকার অধীনে নির্বাচন হতে পারবে না বা হতে পারবে। আমরা এর যে ইতিবাচক নেতিবাচক দিকগুলো বিশ্লেষণ করে বিভিন্ন উপাদান চিহ্নিত করেছি, যেটা আলোচনার সূত্রপাত করতে। অনেক ধন্যবাদ বিজ্ঞ প্যানেলিস্ট, আপনাদেরকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আমরা মনে করি যে সংলাপ আপাত সুদূর পরাহত মনে হলেও সংলাপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যে কোনো অবস্থাতে আবার সংলাপ হতে পারে, এবং সংলাপের সেই আত্মম্ভর আশাটিকে বুকে রেখেই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সামনের সময়। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8টায়। আশা করি সেই অনুষ্ঠান আপনারা দেখবেন। ভালো থাকুন।